আমরা যদি ভয় পাই তাহলে আমাদের হার্টবিট বাড়বে, এটা আপনি জানেন এবং বহুবার অনুভব করেছেন। এবং আমরা যদি হাঁটাচলা করি, দৌড়দৌড়ি করি, তাহলেও আমাদের হার্টবিট বাড়বে। আমরা যদি গ্র্যাভিটির এগেনস্টে, মাধ্যাকর্ষণ শক্তির এগেনস্টে সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হার্টবিট বাড়বে। আমরা শ্বাস জোরে নেব, এটা কমন জিনিস, এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, প্রত্যেকটা মানুষ এটা অনুভব করেছে। কিন্তু এই বিষয়টাকে আমি বা আপনি যখন আমাদের অ্যাংজাইটি হয়, যখন আমাদের প্যানিক অ্যাটাক হয়, যখন আমাদের ওসিডির মতো সমস্যাতে আমরা ভুগি, এই বিষয়টাকে কিন্তু আমরা রিয়েলাইজ করি না। আমরা এটাকে কিন্তু লজিক্যালি চিন্তা করি না, আচ্ছা আমি কি ভয় পাচ্ছি, যদি ভয় পাই তাহলে তো এটা বাড়বেই, এটা সিম্পল ব্যাপার। কিন্তু এটাকে আমরা ডাইরেক্ট যুক্ত করে দিই আমাদের হার্টের প্রবলেমের সঙ্গে। একটি মেয়ে যার বয়স 27-28 বছর হবে, তো তার বাড়ির কোনো এক ব্যক্তির পা ভেঙে গেছে, তো ডাক্তারবাবুর কাছে এসেছে। তো পা ভেঙে গেছে, বেশ ব্যথা যন্ত্রণা করছে, কথা বলতে পারছে না ভালো করে, এবং যন্ত্রণাতে সে চিৎকার করছে, কান্নাকাটি করছে, খুবই তার ব্যথা করছে। তো সেই মেয়েটি ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু পায়ের তো প্রবলেম আছে, হার্টের প্রবলেম নেই তো? অর্থাৎ অ্যাংজাইটি যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কারণ অকারণে হার্টকে বিভিন্ন জায়গায় যুক্ত করে দেয়। এখন হার্ট বেচারার পালাবার কোনো জায়গা থাকে না, সে কি করে, সে কোথায় যাবে, যেখানেই যাক না কেন ঘুরে ফিরে তাকে কিন্তু আমরা অ্যাড করে ফেলি। এবং একজনকে আমি দেখেছিলাম, সে 9 বার ইসিজি করেছে 1.5 মাসের মধ্যে। তার মনে হচ্ছে যে ইসিজি করার পরে যে ইসিজি রিপোর্টটা এসেছে ঠিকঠাক নয়, কোনো জায়গা থেকে মিস্টেক হচ্ছে। আমার হার্টেতে কোনো প্রবলেম নেই, তো ইসিজি করেছে, ইকো করেছে, বারংবার ইসিজি ইকো করেছে। আমাদের হার্টটা এমন নয় যে আপনি বাড়িতে পাউরুটি কিনে এনেছেন, সেটাকে 2 দিন রেখে দিয়েছেন, 2 দিন পরেই সেই পাউরুটিতে ফাঙ্গাস ধরে গেছে, সেটাতে নষ্ট হয়ে গেছে। এমনটা নয় যে আপনি বারবার ইসিজি করছেন, ইকো করছেন, এমনটা নয়। আপনাকে ডাক্তারবাবু আপনার ইসিজি রিপোর্ট, ইকো রিপোর্ট দেখে আপনাকে ক্লিয়ার বলে দিয়েছে, দেখুন আপনার কিচ্ছু নেই। কিন্তু আপনি কি করছেন, এমন একটা চিন্তার সঙ্গে, এমন একটা বিষয়ের সঙ্গে লিঙ্ক করছেন যে সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। এবং এটা সবথেকে বড় সমস্যা হয় যে এই ধরনের সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো আছে, তাতে কি হয়, ঘুম থেকে ওঠা মাত্রই, যেই আপনি ঘুম থেকে উঠলেন, আপনার চিন্তা করা শুরু হয়ে গেল, স্টার্ট। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। এবং বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি, আবার আমি বলছি, আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন। আপনার কাছাকাছি যদি সেটা সরকারি হসপিটাল থাকে, সেটা ফ্রি হবে। আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্ট, মানে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখাতে পারেন। আপনি কাছাকাছি কাউন্সিলিং করান, এবং আপনার কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে, অন্যান্য ডাক্তারবাবুরা থাকেন, তাদের সঙ্গে আপনি পরামর্শ করুন, তাদেরকে আপনি দেখাতে পারেন। আপনি অ্যাটলিস্ট দেখান আপনার কাছাকাছি। যদি সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ না থাকেন, তাহলে আপনি অন্যান্য ডাক্তারবাবু যারা আছে তাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন, তাদেরকে দেখাতে পারেন, এবং ডেলি বেসিসে এক্সারসাইজ করুন। কিন্তু অযথা মেসেজ করে যে আমাকে হেল্প করুন, এটা এমন ব্যাপার নয় যে আমার জামা কাপড় নেই, আমি আপনাকে একটা অনলাইনে জামা কাপড় পাঠিয়ে দিলাম, এইটা সেই ধরনের বিষয় নয়। এখানেতে এই ধরনের হেল্পের কোনো বিষয় নেই, আপনাকে কাছাকাছি দেখাতেই হবে, এটাই হচ্ছে হেল্প। আর আমার দিক থেকে যেটা আমি হেল্প করছি, আপনাকে ইনফরমেশানটা দিচ্ছি। আসুন আমরা আলোচনা করি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমাদের মস্তিষ্ক কি করে, ওই একই চিন্তা করতে শুরু করে দেয় যে আমার শরীরের কোথায় কি প্রবলেম হচ্ছে। মানে ফার্স্ট কাজ হচ্ছে ব্রাশ করা না, ফার্স্ট কাজ হচ্ছে শরীরের কোথায় কি ধরনের সিমটমস দেখা যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা। আপনি লিখবেন আপনি এটা করেন কিনা, যদি করে থাকেন এই অভ্যাসটাই পরিবর্তন করতে হবে। এইবার যদি আপনি বলেন আমি পারবো না, তাহলে কে পারবে? আপনার হয়তো অন্য কেউ করে দিতে পারবে না, তাই না? আপনার যদি জল তেষ্টা পায়, আপনার যদি গলা শুকিয়ে যায়, তাহলে আপনাকেই জল খেতে হবে। অন্য কেউ আপনার হয়ে জল খেয়ে দিলে কিন্তু আপনার তৃষ্ণা মিটবে না। তো আপনাকেই করতে হবে। অন্য প্রত্যেকে পারে, আপনিও পারবেন। দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা নর্মাল লাইফ যখন আমরা কাটাই, সেখানেতে আমরা অনেকগুলো বিষয়কে দেখবেন করে থাকি। সেটা হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত আমার কিছু দায়িত্ব আছে, সেগুলোকে আমি কমপ্লিট করে থাকি। আমি যদি স্টুডেন্ট হই, আমি যদি মানে নর্মালি হাউস ওয়াইফ হই, আমি যদি কর্মরত কোনো মানুষ হই, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট কিছু
রুটিন থাকে এবং রুটিনটা নিজে থেকেই সেট হয়ে যায়। এমন না আমরা স্কুলেতেই কোন দিন কোন বইপত্র পড়বো সে তার যেরকম রুটিন করি সেরকম ধরনের রুটিন, আমাদের কোনো লিখিত রুটিন থাকে না, কিন্তু আমাদের একটা রুটিন কিন্তু আমাদের ব্রেন তৈরি করে রেখে দেয়, সেই অনুযায়ী চলি। সকালবেলা উঠে আমি কি করব, বাজারে যাব, দোকানে যাব, যিনি চাষ করেন খেতে যায়, জমিতে যায়, ফসল দেখতে যায়, যার ব্যবসা আছে সেই ব্যবসায় যায়, বিভিন্ন রকম কাজের সঙ্গে যারা পড়াশোনা করে সকালবেলা উঠে পড়তে বসে যায়, কোন পড়াটা হয়নি সমস্ত বিষয়টা দেখে, তো এভরিথিং কাজের মধ্যে ব্যস্ত থাকি। বাড়ির মারা সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে, জল টল ভরে, তারপরে রান্না করার জন্য প্রস্তুতি নেয়, এভরিথিং। তার কারণ টাইমে বিষয়গুলো করতে হবে। এখন ফ্যাক্টরটা হচ্ছে যখন এই ধরনের সমস্যাগুলো হয়, আমাদের যে নর্মাল রুটিনটা আছে এটাকে অফ করে দেওয়া হয়। আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি ক্লাসেতে মাস্টারমশাই ঢুকে একটা কাগজ দিয়েছেন। এখন কাগজটা সবাইকে দিয়েছে একটি করে কাগজ। এখন কাগজটার মাঝখানে একটি কালো দাগ আছে, আপনারা এই কালো দাগটা দেখছেন তো, কালো ডট দেয়া আছে। তো মাস্টারমশাই সবাইকে জিজ্ঞেস করেছে, আচ্ছা কাগজটা দেওয়ার পরে প্রত্যেকটা স্টুডেন্টকে যে তোমরা কি দেখছো? ইন জেনারেল সবাই বলেছে যে আমরা একটি কালো বিন্দু দেখছি। তো মাস্টারমশাই আবার জিজ্ঞেস করেছে যে আপনারা কি দেখছো? বলেছে আমরা এই কালো বিন্দুটা দেখছি। আবার জিজ্ঞেস করছে কি দেখছো? কালো বিন্দুটা দেখছো। এইভাবে 11 বার জিজ্ঞেস করছে, 11 টাইমস, যে কি দেখছো তোমরা? প্রত্যেকে কিন্তু বলছে যে আমরা কালো বিন্দু দেখছি। এটাই স্বাভাবিক, আমরা কালো বিন্দুটাই দেখতে পাচ্ছি। তো মাস্টারমশাই বলছে যে কালো বিন্দুটা তো অবশ্যই দেখছো, কিন্তু তার পাশে যে একটা হোয়াইট পেপার আছে, একটা যে কাগজ আছে, একটা সাদা অংশ আছে, সেটা কি দেখতে পাচ্ছ না? তো ফ্যাক্টরটা হচ্ছে ঠিক এই ধরনের। আমরা কি করি, ফোকাস দিই ঠিক ওই বিন্দুটাতে, আর ওই বিন্দুটাই হচ্ছে আমাদের চিন্তাটা। অর্থাৎ আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা ফোকাস দিই ঠিক ওই বিন্দুটাতে। আমাদের সারাদিনে অসংখ্য চিন্তা ভাবনা আসে এবং চলে যায়। আপনি রাস্তা দিয়ে যখন যান গাড়ি নিয়ে বা কোনো জায়গায়, তখন দেখবেন যে একাধিক বাড়ি আপনি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে। আপনার সব বাড়ির কথা মনে থাকে না, সব ঘর যেগুলো দেখছেন সেগুলোকে মনে থাকে না। আপনি বিশেষ কয়েকটাকে হয়তো মনে থাকে, যেটা হয়তো খুব সুন্দর, খুবই সুন্দর, সেটা হয়তো মনে থাকলো আপনার জায়গাটা। তো এরকম ঠিকই যদি কোনো মাস্টারমশাই হয়তো পড়াচ্ছে হয়তো 1 ঘন্টা পড়ানোর মধ্যে 1 ঘন্টা মাস্টারমশাই লেকচার দিচ্ছে। 1 ঘন্টা লেকচার কি কোনো একটা স্টুডেন্টের মনে থাকবে না? তার মধ্যে বিশেষ যেগুলো আছে সেগুলোই মনে থাকবে। এবার আরও একটা বিষয়ের সঙ্গে যোগ করলে আরও ভালো লাগবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, যে মাস্টারমশাই অঙ্ক প্র্যাকটিস করাচ্ছে একটি ছেলেকে। তো মাস্টারমশাই অঙ্ক দেখিয়ে দিয়েছে, তাকে বলেছে তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, কিন্তু সে করে না। সে আবার পরের দিনকে আসে, বলে যে মাস্টারমশাই অঙ্ক পাচ্ছি না, আবার মাস্টারমশাই অঙ্ক দেখিয়ে দেয়, আবার সে বাড়ি চলে যায়। সে মাস্টারমশাই অঙ্ক তাকে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, সে বাড়ি চলে যায়, কিন্তু প্র্যাকটিস করে না। তাহলে কি সে অঙ্কটা শিখতে পারবে? শিখতে পারবে না, তাকে প্র্যাকটিস করতেই হবে। এবং প্র্যাকটিস যদি করে, এটা বাস্তব, প্রথমে ভুল ভ্রান্তি হবেই, বকা খাবেই, ভুল হচ্ছে, কিন্তু এমনটা নয় যে ভুল হচ্ছে মানে সারা জীবনটা ভুল হবে। ওই প্র্যাকটিসটা ধীরে ধীরে জায়গায় চলে আসবে, ঠিকঠাক হয়ে যাবে। আমরা যখন সাইকেল চালানো শিখেছি, তখন আমরা কনসেন্ট্রেট করেছি কীভাবে সাইকেল চালাবো। আপনি যদি 4 চাকার গাড়ি চালানো শেখেন, আপনি কনসেন্ট্রেট করবেন কীভাবে গাড়ি চালানো শিখবো, কোনটা ক্লাচ, কোনটা গিয়ার, সমস্ত এভরিথিং, কীভাবে এক্সিলেটার রাস্তাটা দিতে হবে, কীভাবে ক্লাচ ছাড়তে হবে, কীভাবে ব্রেকে পা দিতে হবে, এভরিথিং। কিন্তু তার মাঝখানে যদি কেউ একটা গান চালিয়ে দেয় আপনার গাড়ির মধ্যে, আপনার বিরক্ত লাগবে, কারণ আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না। আপনি কনসাসলি এটা শিখছেন, কনসাসলি মনোযোগ ওখানে দিতে হচ্ছে, ফোর্স দিতে হচ্ছে। প্রথমেতে আপনার চিন্তাকে একটুখানি শক্তি ব্যবহার করতে হবে চিন্তার এগেনস্টে, আপনার কাজগুলোর এগেনস্টে, মানে যে কাজগুলো আমি নতুন হ্যাবিটটা তৈরি করব তার জন্য। তো আমি যে নতুন হ্যাবিটটা তৈরি করছি, আমি যে গাড়ি চালানোটা শিখছি, নতুন একটা স্কিল ডেভেলপ করছি, এটার জন্য আমাকে ফোর্স দিতে হবে, জোর দিতে হবে একটুখানি মেন্টালি। তাহলে আমি এক্সিলেটার দেবো, ব্রেক করবো, ক্লাচ ছাড়বো, কখন কি করব, এটাকে আমাকে মনোযোগ সহকারে করতে হচ্ছে, প্লাস স্টিয়ারিং ধরতে হচ্ছে, সামনের দিকে দেখতে হচ্ছে, সব বিষয়টা মেনটেন করতে হচ্ছে খুব মনোযোগ সহকারে। কিন্তু এই ঘটনাটা যখন 2 বছর হয়ে যাবে, কি 1 বছর হয়ে যাবে, আপনি যখন অলরেডি গাড়ি চালাতে শিখে গেছেন, তখন যদি কেউ ব্যাকেতে বসে বসে বলে যে একটু গান চালাও, আপনি কিন্তু গান চালাবেন, গান শুনবেন, গানকে এনজয় করবেন। তখন কিন্তু আপনাকে কনসাসলি, ভালো করে বুঝবেন, কিন্তু প্রথম অবস্থায় কনসাসলি সেটাকে শিখতে হচ্ছে, দেখতে হচ্ছে, জানতে হচ্ছে, তারপরে কিন্তু কনসাসলি ওটাকে দেখতে হচ্ছে না, শিখতে হচ্ছে না, আপনি অটোমেটিক্যালি গাড়িটা চালাতে পারছেন, এবং তার সাথে যে গানটা বাজছে তাকেও এনজয় করছেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে না। আপনার অটোমেটিক যে নার্ভাস সিস্টেম আছে, আপনার মস্তিষ্ক তার দায়িত্ব নিয়ে নিয়েছে, আপনাকে বলেছে গাড়ি চালানোর ব্যাপারে তোমাকে কোনো টেনশন নিতে হবে না, আমি চালাচ্ছি, তুমি গানটাকে এনজয় করো। তাহলে
আপনি চিন্তা করুন আমাদের মস্তিষ্কর ক্ষমতা কতটা। তো আপনি যদি ভাবেন যে আমি পারবো না বা আমার দ্বারা হবে না, দ্যাট ইজ ভুল, এটা ভুল কথা। তো এখন বিষয়টা কি, যে আমরা সকালে ঘুম থেকে উঠে ওই ডটটাকে মনে রাখছি, অর্থাৎ আমাদের শরীরের কোথায় কি হচ্ছে সেই বিষয়টাকে মনে রাখছি। আমরা নর্মাল অন্যান্য কাজের মধ্যে কিন্তু ইনভলভ হচ্ছি না। আপনি যত বেশি অন্যান্য কাজের মধ্যে ইনভলভ হবেন, ওই যে মাঝখানে যে ডটটা দেখালাম ওটা যদি আপনার চিন্তা হয়ে থাকে, এই নেগেটিভ চিন্তা, এই ওভার থিঙ্কিং, এই অ্যাংজাইটি থট, এই মৃত্যুর থট, এই মরে যাবো, এই হার্ট অ্যাটাক হবে, এই স্ট্রোক হবে, এইগুলো যদি হয়ে থাকে, এবং ওটার আস্তে আস্তে কী হবে, ঝাপসা হয়ে যাবে যখন আপনি তার পাশে অর্থাৎ সাদা যে পেজটা আছে এটা হচ্ছে আপনার নর্মাল লাইফ, এই নর্মাল লাইফের দিকে ফোকাস দিতে শুরু করবেন। এবার আপনি দ্বিতীয় প্রশ্ন করবেন যে স্যার আমি পারছি না, আমি চেষ্টা করছি। ঠিক, আপনি পারবেন না, এটাও স্বাভাবিক। আপনাকে একদিনেতে কোনো কিছু করতে হবে না। আপনি একটা শিডিউল করুন যে আমি এই জায়গা পর্যন্ত অ্যাচিভমেন্ট করব, এতটা জায়গা পর্যন্ত অ্যাচিভ করব, তার জন্য আমি ঠিক ধীরে ধীরে এগোবো। আপনার যদি কোনো দূরে যেতে অসুবিধা হয়, আপনি যদি সেই, আমি বোঝার উদ্দেশ্যে বলছি, আপনার কোনো এক ব্যক্তির 10 কিলোমিটার গেলে প্রবলেম হয়, তাহলে আমাকে কি করতে হবে, সেখানেতে 1 কিলোমিটার কি 500 মিটার করে ধীরে 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 যাওয়া শুরু করতে হবে এবং 10 কিলোমিটার আমাকে যেতে হবে। আস্তে আস্তে এভরিডে একটু একটু করে বাড়াতে হবে। তো আপনার যে কাজকর্ম আছে, আপনার যে ডেলি লাইফ আছে, এর মধ্যে ফোকাস যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার ওই ডটটার দিকে ফোকাস থাকবে না। অর্থাৎ আমাদের মস্তিষ্ক একই সাথে দুটো জায়গায় ফোকাস দিতে পারে না। এবার ফোকাস, অ্যাটেনশান, এই বিষয় না আমাদের ভয়ের সঙ্গে যুক্ত। আমরা যেমন ইম্পর্টেন্স দিলে কোনো একটা বিষয়কে ইম্পর্টেন্স দিচ্ছি, সেই বিষয়টা যেমন আমাদের তার প্রতি কনসেন্ট্রেশন বাড়ে, তার প্রতি আমাদের লক্ষ্যটা বাড়ে, ঠিক সেই রকমই আমাদের এই যে কনসেন্ট্রেশন, মনোযোগ, কোনো একটা বিষয়ের প্রতি মনোযোগ, সারাক্ষণ তার দিকে মনটা লাগিয়ে বসে আছি, এই মনোযোগটা কিন্তু ফিয়ারের সঙ্গে যুক্ত। এবার আপনি বলবেন কীভাবে ফিয়ারের সঙ্গে যুক্ত, ভয়ের সঙ্গে যুক্ত? এখন একটি ছাত্রকে মাস্টারমশাই বলেছে তুই পড়া করে আসিস না, তুই যদি নেক্সট ডে পড়া না করে এসেছিস না, তোকে আমি মেরে ছাল চামড়া তুলব। তো ভয় রীতিমতো পেয়ে গেছে ছাত্রটা। তো ভয় যদি পেয়ে যায়, বাড়িতে গিয়ে কি করবে, তার বন্ধুরা ডাকছে তোকে খেলতে হয় বিকেলবেলা, বলছে না রে আজকে আর খেলতে যাবো না। ওই কেন? বলছে কাল সকালে আমাকে পড়া ধরবে, না পারলে একদম চামড়া তুলে ফেলবে, আমাকে বলেছে পড়া আমাকে করতে হবে। তো সে কি করছে, তার খেলার যে ইচ্ছাটা আছে সেটাকে বাইপাস করে দিয়ে সে ফোকাস দিচ্ছে পড়ার দিকে, কারণ নেক্সট ডে তাকে পড়া দিতে হবে। ভালো করে চিন্তা করো, ভয় আমাদের কনসেন্ট্রেশন বাড়ায়, এমন না ভয় আমাদের সবসময় ক্ষতিকারক, ভয় আমাদের কনসেন্ট্রেশন বাড়ায়। পরীক্ষার সময় কি হতো, পরীক্ষার সময় ইচ্ছা করতো যে কি বা পড়ে যাচ্ছি, সপ্তাহের পর সপ্তাহ, 2 সপ্তাহ ধরে পরীক্ষা চলবে, কিন্তু আপনি ভয় থাকতেন যে একটা পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনের পরীক্ষাটা 2 দিন বাদে আছে, আমাকে পড়তে হবে, না পড়লে আমি পারবো না, আমার বন্ধুরা ভালো রেজাল্ট করবে, নতুন ক্লাসে উঠতে হবে, বিভিন্ন রকম চিন্তা আসতো এবং আমরা পড়তাম। অর্থাৎ ভয় যদি লাগে কোনো বিষয়কে আমরা ফোকাস দেওয়া শুরু করি। তো খুব সিম্পল ব্যাপার, আপনি হার্ট নিয়ে ভয় পাচ্ছেন, এটা আপনার দোষ নয়, আপনি হার্ট নিয়ে ভয় পাচ্ছেন, আপনার হার্ট অ্যাটাক নিয়ে ভয় পাচ্ছেন, এবং আপনি দেখবেন যে আপনার দুনিয়াতে যত নিউজ আছে, ভালো করে এই বিষয়টা আপনি কমেন্টে জানাবেন, দুনিয়াতে যত নিউজ আছে কোনো নিউজ আপনার কানে আসে না, আপনি বসে থাকেন যে কোথা থেকে এই হার্ট অ্যাটাকের নিউজটা আপনার কানে আসবে, এবং কোনো ভিডিও, কোনো বিষয়, কোনো কথা যদি হার্ট অ্যাটাক রিলেটেড হয় সেটাকে আপনি ভালো করে নোটিশ দিয়ে দেখেন এবং এবং ভিডিওটা বা বিষয়টা যখন জানেন বা শোনেন, তখন আপনি নিজের সাথে মেলাবার চেষ্টা করেন, এই ধরনের বিষয় আমার নেই তো, এই ধরনের প্রবলেম আমার হয়নি তো। কোনো একটা দিন আপনার হার্টের বুকের মধ্যে চিনচিন করেছে, হয়তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য, কি একটুখানি সময়ের জন্য আপনি ধরে রেখে দিয়েছেন এটা হার্টের প্রবলেম না, তো আপনার মাথায় ঘুরছে দেখতে এটা হার্টের প্রবলেম না, তো আপনার হয়তো 1 মাস আগে চিনচিন করেছে 2 সেকেন্ডের জন্য, তো আপনি এটাকে মনে করে রেখে দিয়েছেন এটা হার্টের প্রবলেম নয় তো। আরে না ভাই, এটা হার্টের প্রবলেম নয়, কারণ আপনার ইসিজি ইকো নর্মাল, আপনাকে ডাক্তারবাবু বলেছে আপনার প্রবলেম নেই, আপনি টেনশান করছেন অত্যাধিক, আর কিচ্ছু না। এবার ব্যাপার হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে শারীরিক রোগ সম্পর্কে জেনেছি, মানসিক রোগ সম্পর্কে জানিনি, এটা নিয়ে আমাদের একটা ট্যাবু আছে, মানে আমরা এটা বিশ্বাসই করতে পারি না একজন মানুষের মানসিক সমস্যা হতে পারে। আরে মানসিক সমস্যা আর কিছুই না, আমাদের শরীরেরই একটা সমস্যা, মস্তিষ্ক আমাদের শরীরের বাইরের কিছু না, আমরা ভুল জিনিস চিন্তা করছি। ভুল জিনিস যদি চিন্তা করো তাহলে তোমার যে ফিলিংস আসবে ভুল আসবে, খারাপ তো ঠিক তো আসবে না। যদি আমি আরও সিম্পলভাবে বলি, যে বাড়িতে যে মিষ্টি আসে, খাবার আসে, এই মিষ্টি বা খাবার যদি টাটকা হয়, ভালো হয়, তাহলে তোমার শরীরের জন্য সেটা, বা ফল আসে সেটা শরীরের জন্য উপকারী, আর সেটা যদি বাসি হয় তাহলে সেটা শরীরের জন্য অপকারী।
আপনি খাওয়ার পরে সকালবেলায় উঠেই দৌড়োতে হবে, আপনার পেটের গণ্ডগোল হয়ে যাবে। তো ঠিক সেই রকম আপনি যে বিষয়গুলোকে নিচ্ছেন পরিবেশ থেকে, আশপাশ থেকে, সেগুলো ভুল ভ্রান্তিতে অনেক কিছু ভরা আছে। তো সেগুলোকে নেন যদি আপনি, তো আপনার মধ্যে কিন্তু শরীরের মানসিক ভুল চিন্তা আসবে খুব সিম্পলভাবে। আর আপনি যদি ভুল ইনফরমেশান রোজ নিজেকে দেন, তাহলে তো সেটা দিতে থাকলে তো আপনার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। তো ভুল ইনফরমেশনের জন্য ঠিক দিন যে আমাকে ভাই এই যে চিন্তাগুলো আসছে, এই চিন্তাগুলো ভুল চিন্তা, আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে রিপোর্ট আছে, ডাক্তার বলেছে, দেয়ার হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই, আমি ঠিকঠাক আছি। চিন্তাগুলো আসলে ওই ডটের মতো চিন্তা আসবে, আমার তার পাশে অনেক চিন্তা আছে, যেগুলো করার অনেক বিষয় আছে, ভাবার অনেক বিষয় আছে, কথা বলার মানুষের সঙ্গে বিষয় আছে, কাজ করার বিষয় আছে, কাজের মধ্যে যুক্ত হওয়ার বিষয় আছে। তো আমি সেটা করব, প্রথম পারবো না, ওই বিন্দুর দিকেই নজর যাবে, আমাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আমি আমার নর্মাল লাইফে চলে যাব, সে তার থেকে বেরিয়ে যাব। এবার আপনার এই চিন্তাটাকে যদি আপনি বন্ধ করতে যান, সারাক্ষণ ওই বিন্দুটার দিকে লক্ষ্য যদি করতে থাকেন, তাহলে আপনার সমস্ত কনসেন্ট্রেশন ওই দিকেই থাকবে, আপনার নর্মাল লাইফের দিকে থাকবে না। আপনার প্রথম প্রবলেম হবে, কিন্তু আপনাকে কী করতে হবে, আপনার নর্মাল লাইফের মধ্যে আস্তে আস্তে ইনভলভ হয়ে যেতে হবে। এমন নয় 2-4টে চিন্তা আসলো, আপনি শুয়ে পড়লেন, সারাদিন অস্থির, সারাদিন বিরক্ত। যত আপনি অস্থির হবেন তত আপনার সমস্যা বাড়বে, আরও বেশি অস্থির হবেন, আরও বেশি সমস্যা বাড়বে। অস্থিরতা দিয়ে কোনোদিনও নিয়ন্ত্রণ করতে পারবে না, দ্যাট ইজ নট পসিবল, এটা কখনোই সম্ভব না। আপনাকে ভাবতে হবে ঠিক আছে ভাই, আমি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা স্থির থাকতে পারি না, আমি আজ থেকে প্র্যাকটিস করা শুরু করব। অস্থিরতা আসলে আমি 15 মিনিট স্থির থাকবো, নিজের মনেতে চলবো, নিজের মতো চলবো, হাসি খুশি থাকবো। তো এটা একটা অভ্যাস। ধীরে ধীরে আপনি কাজের মধ্যে যত ইনভলভ থাকবেন, তত দেখুন আমি যেটা বললাম, আমাদের ব্রেন কিন্তু একটা জায়গায় ফোকাস দেয়। আপনি যখনই কাজের মধ্যে ফোকাস দিতে থাকবেন, আপনার যে এই যে অ্যাংজাইটি রিলেটেড থটসগুলো আছে, ভয় রিলেটেড থটসগুলো আছে, এর মাত্রা আস্তে আস্তে কমে যাবে। এই ব্যাপারেতে আপনি কিচ্ছু করার দরকার নেই, আপনি শুধু কাজের মধ্যে ইনভলভ থাকুন, এক্সারসাইজ করুন, আর কাছাকাছি ডাক্তারবাবু থাকলে তাকে দেখান, তিনি যেমন বলছেন তেমনভাবে চলুন। আর আমি তো ছোটো ছোটো করে ডিসকাস করি, এই ডিসকাশানগুলো শুনুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবো, কারণ সাবস্ক্রাইব করলে আমারও একটুখানি মোটিভেশনটা বাড়ে। কিন্তু সকালবেলা অথবা বিকেলবেলা যদি আপনারা 40 মিনিট করে এক্সারসাইজ করেন বেসিক্যালি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে বিষয়গুলো আছে এগুলো হ্যান্ডেল করতে অনেকটাই সুবিধা হবে। এবার এক্সারসাইজের মধ্যে আপনি কি করতে পারেন, সকালবেলা আপনি 40 মিনিটস টানা হাঁটতে পারেন, হেঁটে এসে সুন্দর একটা স্যালাড জাতীয় কোনো জিনিস বা ছাতু গুলে আপনি খেতে পারেন, ভালো খাবার দাবার খেতে পারেন। এমন না বলছি না আপনি এক্সারসাইজ করে এসে একদম ভালো করে আষ্টে পিষ্টে ভাত খেয়ে নিলেন, অন্ততপক্ষে খানিকক্ষণ ওয়েট করুন, তারপরে আপনি খাওয়া দাওয়া করুন, তারপরে দিনের শুরু করুন। অথবা আপনার যদি সময় না থাকে আপনি বিকেলবেলা করতে পারেন, যখন সূর্য ডুবছে, অর্থাৎ সূর্য ওঠার সময় এবং সূর্য ডোবার সময়, এটা করা খুব জরুরি। সকালবেলা যে সূর্যের আলোটা আছে সেটা আমাদের শরীরে লাগানোটা খুব জরুরি, এটাতে ভিটামিন ডি থাকে আপনারা জানেন, এবং ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুব উপকারী। আপনি খাওয়া দাওয়া নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, কোন ধরনের খাওয়া দাওয়া করলে আমরা ভালো থাকতে পারি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এবং নিজেকে স্থির রাখার প্র্যাকটিস করুন, যে আমি কি আমার তো নেগেটিভ এই কটা চিন্তা আসছে, আমার 20টা চিন্তা আসছে, তাহলে এই চিন্তাগুলো আসলে আমি অ্যাভয়েড করবো, আমার কাছে লিস্ট করে রাখবো, ভাই এই চিন্তা এটাই অ্যাভয়েড করে, এটাই নেগেটিভ চিন্তা হাঁটাও। আমি প্রথম পারবো না, কিন্তু আমার অ্যাটিটিউড ঠিক এরকমই হবে, আমার মানে শরীরের অঙ্গভঙ্গি ঠিক এরকম হবে যে ঠিক আছে, নো প্রবলেম। আর একটা লিস্ট থাকবে যার মধ্যে আমি ভালো ভালো চিন্তা, যেগুলো করতে পারি, যেগুলো আমি আগে করতাম, যে কাজগুলো করতাম, যে বিষয়গুলো নিয়ে ভাবতাম, সেগুলো করব। আপনি যদি কম্পিউটারেতে কোনো কাজ করতেন, এখন আর করছেন না, করা শুরু করে দিন। আপনি যদি দোকানে যেতেন, এখন আর যাচ্ছেন না, যাওয়া শুরু করে দিন। আপনি স্কুলে যাচ্ছেন না, বন্ধ করে দিয়েছেন, যাওয়া শুরু করে দিন। আপনি নিজের ব্যবসা কাজে যেখানে যাচ্ছিলেন সেখানেতে যেটা যাওয়া বন্ধ করেছেন সেখানে যাওয়া শুরু করে দিন, বন্ধু বান্ধবের সঙ্গে মেশা শুরু করে দিন, এভরিথিং করা শুরু করে দিন, একদম দৌড়তে শুরু করে দিন। দেখুন আস্তে আস্তে আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।